বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন বাংলার মহান তিন নেতার মাজারে। আমরা প্রথমে শাহবাগ নামলাম, সেখান থেকে একটি রিক্সা করে যাচ্ছি জাতীয় মহান তিন নেতার মাজারে। রিক্সা ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং মেট্রো স্টেশনের খুব কাছেই অবস্থিত এই জাতীয় তিন নেতার মাজার। আপনারা যারা যেতে চান, রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে নিজস্ব গাড়িতে অথবা গণপরিবহনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারে আসতে পারেন। এই দর্শনীয় স্থানটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এবং এর কোনো প্রবেশ মূল্য নেই। এটি হচ্ছে মাজারের সামনের অংশ। আপনার মাজারের সামনে দাঁড়ালেই এই জায়গাটা দেখতে হবে। এটি মনে হচ্ছে কোনো যুদ্ধ অস্ত্র, যেটি অনেক আগে ব্যবহার করা হতো। মাজারের সামনে থেকে তাকালে আপনারা মাজারটিকে ঠিক এমন দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এখন আছি জাতীয় তিন নেতার মাজারে, যেখানে শহীদ আছেন বাংলার তিন মহান রাজনীতিবিদ, মহান ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও বাংলার বাকখ্যাত শেরে বাংলাকে ফজলুল হক। তিন মহান নেতাই এখানে শহীদ আছেন চিরনিদ্রায়। এই মাজারটি কোথায় অবস্থিত, আপনারা কিভাবে দেখবেন এবং কি কি আছে এই মাজারে, আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই মাজার সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন। এই তিন মহান নেতাই অবিভক্ত বাংলার এক সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। এই তিন প্রধানমন্ত্রী কোথায় আছেন চিরনিদ্রায় শহীদ, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে আমরা এখন দেখব এই মাজারের বর্তমান অবস্থা। সিঁড়ি বেয়ে আমরা মাজারের উপরে উঠেই দেখতে পেলাম মাজারের তিনটি রেপ্লিকা। মাজারের চারপাশটা খুব সুন্দর সুসজ্জিত ছিল বিভিন্ন রং বেরঙের গাছে। খুব ভালোই লাগছিল এই মাজারের চত্বরটি। আমরা এখন এই মাজারে শহীদ তিন মহান নেতার জীবনী সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই। বাংলাদেশের জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং একে ফজলুল হকের সমাধির উপর 1963 সালে স্থপতি মাসুদ আহমেদ ও এ জহিরুদ্দিনের নকশায় তিন নেতার মাজার স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিন নেতার রাজনৈতিক চর্চার বিশেষ অবদান রয়েছে। মাজারের ডান দিকের প্রথম কবরটি হচ্ছে বাংলার বাকখ্যাত শেরে বাংলাকে ফজলুল হকের কবর। তিনি 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। দুই নেতার মাঝখানেই চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন খাজা নাজিমুদ্দিন। তিনি 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন এবং 1951 সালে তাকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করা হয়। বাম দিকের শেষের কবরটি হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর। তিনি 1924 সালে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র হন এবং 1957 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এত সময় আমরা যেগুলো দেখলাম, মূলত এগুলো ছিল একটি রেপ্লিকা। মূল কবরগুলো অবস্থিত এই বেদিগুলোর নিচের অংশে। যেই দরজাটা হচ্ছে এখানে, এই দরজা দিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে হয়, কিন্তু এখন দরজাটি টালা বদ্ধ ছিল, কারণ বিভিন্ন অনুষ্ঠানের সময় হয়তো এই দরজা খুলে দেয়া হয়। এই মাজারের শৈল্পিক কারুকাজ এবং আশেপাশের পরিবেশ দেখে আপনার কাছে ভালোই লাগবে। উপরের দিকে তাকালে দেখতে পাবেন শত শত পাখি খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। এই মাজারটির পূর্ব পাশে অবস্থিত হাজী শাহবাজ সাহেবের মাজার ও মসজিদ। আমরা এখন সেই মাজারটিও দেখে নেব।
বন্ধুরা, আমরা চলে আসলাম হজরত হাজী খাজা শাহবাজ সাহেবের মাজারে। মাজারের ভিতরে প্রবেশ করলেই আপনারা কিছু নির্দেশিকা এখানে দেখতে পাবেন। ভিতরে প্রবেশ করলেই হাতের ডান পাশে দেখতে পাবেন 3 গম্বুজ বিশিষ্ট সেই লাল মসজিদ। শত শত বছরের পুরাতন সেই মসজিদটি জানান দিচ্ছে আজও। এই মসজিদের প্রতিষ্ঠাতা এখন আর পৃথিবীতে নাই, কিন্তু শত শত বছর পরেও সেই মসজিদে দাঁড়িয়ে হাজারো মুসল্লি নামাজ পড়তেছে, সালাত আদায় করছে। অবাক করা লাগে, শত বছর আগেও এত সুন্দর ডিজাইন করে মসজিদ নির্মাণ করছে। মসজিদের ঠিক সামনের অংশে রয়েছে হাজী শাহবাজ সাহেবের মাজারখানা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।